আজকে আমরা সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে এসেছিলাম নবান্নে। আজকে ছুটির দিন, তারপরে উনি আমাদেরকে সময় দিয়েছেন। দুজন এমপি জনাব খলিলুর রহমান এবং আমি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত, তো আমাদেরকে যে সময় দিয়েছে আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই যে ছুটির দিন অফিস খুলে আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের মূল যে বিষয়টা আছে, 1 নম্বর বিষয় এসআইআরে। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না, তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। এবং উনি কথা দিয়েছেন যারা বৈধ ভোটার, এদেশের নাগরিক, অযথা তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারোর নামের বানান ভুল, কারোর অক্ষরের বানান ভুল, কেউ বিবি হয়েছে, কেউ বেওয়া হয়েছে, এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। এবং 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে, তাদের নামটা বাড়াতে হবে। এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার, মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতের দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। এবং 27 লক্ষ, ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন এবং ভাবাবেন। বিশেষ করে মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আরও একটু বোকা হয়ে থাকে, তারা শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছে, তাই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয়, সে ব্যাপারেও উনি সম্মত হয়েছেন এসআইআর ব্যাপারে। আর মসজিদের মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। সুদীর্ঘদিন আমরা এই রাজ্যে বসবাস করছি, স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলব এবং আমরা সরকারি গাইডলাইন মেনেই মসজিদে যেন মাইক আর না খোলা হয়, আজান যেন আমরা দিতে পারি, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সবটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি এবং মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে সেগুলো শুনেছেন। তিনি বলেছেন যে 2020 সালে সেই অর্ডারটা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তো আপনাদের সরকার ছিল তখন, তো সেই সরকার অ্যাপিলে যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের যাওয়া উচিত ছিল, যায়নি। কেন যায়নি সে কথা আমরা বলতে পারবো না। তো আমরা চেয়েছি যে মসজিদে যেন মাইক আর না খোলা হয়। ইতিমধ্যেই নাকি প্রায় 3500-এর উপরে মাইক খোলা হয়েছে, 3800-র কাছাকাছি মাইক খোলা হয়ে গেছে এবং 1200 হিন্দু ভাইদের মন্দির থেকেও নাকি মাইক খোলা হয়েছে। উনি সরকারি তথ্য বলেছেন, আমরা সেই সরকারি তথ্যটাকে গুরুত্ব দিয়েই বলতে চাই যে আর যেন এই ঘটনাটা না ঘটে। আমরা নিশ্চয়ই শব্দ দূষণ আইন মেনে আমরা সমস্ত ধর্ম পরিচালনার ক্ষেত্রে, সব ধর্মে, শুধু মুসলিম ধর্মের মানুষকে যেন টার্গেট করা না হয়। বেছে বেছে বাংলায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, আমরা অনুরোধ করছি মুসলিমদেরকে টার্গেট করে কিছু না হয়। যা হবে
সর্বধর্ম সমন্বয়ের মধ্যেই হবে। যা হবে হিন্দুর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, পুজোর ক্ষেত্রে, অর্চনার ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে, সে খ্রিস্টানের হোক, সে মুসলিমের হোক, হিন্দুর হোক, সব ক্ষেত্রে বিয়ে হোক, সবাই যেন সরকারি আইন মেনে চলে, সেই ব্যবস্থা করা হোক। উনিও সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন এগুলো নিশ্চয়ই আমরা গুরুত্ব সহকারে এটা দেখব। বেছে বেছে মুসলিম ভাইদের মনে আঘাত লাগে এই রকম কোনো সিদ্ধান্ত যেন না হয়। তাহলে আমরা যারা মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মুসলিম ভাইরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছে এবং প্রতিনিয়ত এই নিয়ে বিভিন্নভাবে সংবাদপত্রে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন হচ্ছে, কি সোশ্যাল মিডিয়া হোক কি আপনাদের মিডিয়ায় হোক। তো এই সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মানুষ এই সুযোগ পাচ্ছে ধর্মীয় উন্মাদনার। আমরা চাই আমরা সর্বধর্মের মানুষ সমন্বয়ের মধ্য দিয়েই বাংলায় বসবাস করি, সেই সম্প্রীতি আমাদের সকলের বজায় থাক, সেটাই আমাদের সকলের কাছে আবেদন রেখেছি। সেই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীও সাড়া দিয়েছেন যে হ্যাঁ, বেছে বেছে মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করা হবে না, যা হবে সর্বধর্ম জন্য একই আইন প্রযোজ্য, একইভাবে একই নিয়ম আইন কানুন মেনেই সেটা হবে। তা আমরা ভীষণ খুশি হয়েছে বিষয়টা শুনেই। পরবর্তী ক্ষেত্রে কোনো মসজিদ থেকে যেন মাইক না নামে সেই জন্য পুলিশ একটা অতিরঞ্জিতভাবে এই কাজটা করছে। এটা পুলিশকেও আমরা বলতে চাই যে আপনাদেরকে এইভাবে মাইক খোলার কেউ আদেশ দেয়নি। আপনারা নিশ্চয়ই শব্দ দূষণ হচ্ছেন কিনা দেখবেন। আপনারা মসজিদে মসজিদে 1 মাস আগে অন্তত পক্ষে একটা বলা উচিত ছিল, যে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ সেটা করেনি। সে পুলিশ একটু অতিরঞ্জিত ভাবনা নিয়ে মসজিদে মাইক খুলতে লাগলো। এটা কোন ধরনের আদেশ, কোন ধরনের আচরণ? সরকারি কোনো গাইডলাইন থাকলে নিশ্চয়ই বলবেন, আমরা মেনে চলবো। কিন্তু বাংলার পুলিশ আজকে যে আচরণ করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, পীড়াদায়ক, মুসলিম ভাইদের মনে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই আজকে আমরা ছুটে আমরা 2 দিন আগে অমিত শাহর কাছে গিয়ে আমরা ঠিক এই বক্তব্যই রেখেছি এবং তাকে বলে এসেছি যে বাংলায় এটা হচ্ছে। আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে গতকাল গিয়েছিলাম, সেখানেও আমরা আমাদের এই দাবির কথা, মুসলিম ভাইদের এবং মাইনরিটি কমিউনিটি যে অত্যাচারিত হচ্ছে বাংলায়, তার কথা তুলে ধরেছি। আজকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একই দাবি নিয়ে এই আমরা মুর্শিদাবাদের 2 সাংসদ এখানে আলোচনায় বসেছি। আমরা চাই যে মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মাইনরিটি কমিউনিটি যেন অত্যাচারিত না হয়। ধর্ম নিরপেক্ষ যে সংবিধান নিশ্চয়ই আমরা মেনে চলবো, আমরা মেনে চলতে চাই, কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমরা এই সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, ডাবল ইঞ্জিন সরকার কি ভারতবর্ষে কি বাংলায়, সর্বত্রই আমরা তাদের কাছে আবেদন করছি কোনোভাবেই কোনো মতেই মুসলিম ভাইদের উপর আঘাত আসে এই রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা আমাদের অনুরোধ, এটা আমাদের আবেদন। ভাঙন নিয়ে ইতিমধ্যেই আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার এই রাজ্যের যিনি দায়িত্বে আছেন, তিনি আমাদের সঙ্গে আজ থেকে 15 দিন আগে ফারাক্কায় একটা সভা করেছেন। সমস্ত বিধায়করা, সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন। কোথায় কোথায় ভাঙন প্রবণ এলাকা আমরা সশরীরে সেটা ভিজিট করেছি নদীতে গিয়ে, এবং উনি কথা দিয়েছেন যে কোথাও ভাঙন নতুন করে যাতে না হয় তার জন্য বর্ষাকালীন যে তৎপরতা সেটা আমরা দেখাবো, বাঁধের ব্যবস্থা করছি। আর আগামী দিনে পার্মানেন্টভাবে আমরা দাবি করছি মুর্শিদাবাদের এই ভাঙন, অভিশপ্ত ভাঙন যেন মুর্শিদাবাদে না হয়, সেই জন্য আমরা বলেছি পার্মানেন্ট সলভ করার জন্য, এই ভাঙন প্রতিরোধের জন্য। এটা মুর্শিদাবাদের অভিশাপ এই ভাঙন, সেই ভাঙন থেকে আমাদেরকে বাঁচান। কারণ আপনারা যদি যান সুতিতে দেখবেন, আপনারা যদি যান শমশেরগঞ্জে দেখবেন, আপনারা যদি যান জলঙ্গিতে দেখবেন, একটার পর একটা, ভগবানগোলায় যান দেখবেন একটা আকরিগঞ্জ, একটার পর এলাকা ভাঙনে শেষ হয়ে গেছে। একটা আকরিগঞ্জে একটা পঞ্চায়েত বিলীন হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। এই যে ধুলিয়ানের ভাঙন একটা বিরাট ভয়াবহ আকার নিয়েছে, শমশেরগঞ্জের ভাঙন। তা আমরা সেটা অনুরোধ করেছি এগুলো দেখে নেবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পর্যাপ্ত টাকার ব্যবস্থা করছেন। কি রাজ্য সরকার কি ভারত সরকার, দুটো সরকারের পক্ষ থেকে আমরা দাবি করেছি সেখানে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা আগামী দিনে হবে, এবং ইন দ্য মিন টাইম যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। অভিজিৎ দাস কবি বিজেপির যিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েও ছিলেন, তিনি আজকের একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তার বক্তব্য, তৃণমূল আমলে যে দুর্নীতি হয়েছে তার থেকে এখন সেই দুর্নীতিতে যারা অংশ নিয়েছিল তারাই চেঞ্জ করে বিজেপিতে এসেছে, এবং এতে ডিমের থেকে পচা ডিমের বেশি দাম ঊর্ধ্বমুখী।
এখন এ ব্যাপারে যা বলার বিজেপির যারা নেতৃত্বে আছে তারাই বলবেন। এ ব্যাপারে আমরা এন্টাইটেল নই বলবার জন্য। আমরা আমাদের জ্বালা, আমাদের মুর্শিদাবাদের উন্নয়ন, মুর্শিদাবাদের ভাঙন, মুর্শিদাবাদে বাংলার মাইনরিটি কমিউনিটির আমরা প্রতিনিধি, বিশেষ করে সেই এলাকার সমস্যা, এইগুলো নিয়েই আমরা আলোচনায় এসেছিলাম। সুতরাং এ বিষয়টা আমাদের নয়, আপনারা যেখানে বলা সেখানেই বলবেন। আপনাদের তিনজনের অবস্থান নিয়ে বারবার করে বিভিন্ন রকম প্রসঙ্গ আসছে। কখনো হচ্ছে আপনারা এনসিপিএতে আছেন, কখনো আবার বলছেন যে না ওখানে নেই, এনডিএতে নেই, ইত্যাদি যে বিষয়গুলো আসছে, এটা নিয়ে কিছু বলবেন না? আপনারা এনডিএ বৈঠকে গেলেন? দেখুন, এটা আজকের এজেন্ডা নয়, কারণ আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তাভাবনা কি হবে, তখন আগামী দিনের কথা আমরা বলবো। ইস্যু ভিত্তিক আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাজ করছেন, ভালো উন্নয়ন করার চেষ্টা করছেন। যেগুলো ভালো উন্নয়ন করবে আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আর যেখানে দেখবো আমার কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমার মুর্শিদাবাদের কোনো সমস্যা হচ্ছে, বাংলার মাইনরিটি কমিউনিটির কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ইস্যু ভিত্তিক তার বিরোধিতা করব। কোনোভাবেই তাকে সমর্থন করব না, এবং আমরা করতে পারি না। এটা আপনাদের দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছি। আপনাদের যে রাজনৈতিক অবস্থান এনসিপিআইতে আপনারা, আমরা যা জানি তাতে 20 জন সাংসদ রয়েছেন। এর মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, তাদেরকে বলতে শোনা যাচ্ছে আমরা এনডিএর অংশ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কাজ করছি। যেহেতু একই রাজনৈতিক গোষ্ঠীতে আপনারা রয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের এই যে আমরা এনডিএর অংশ, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ করছি, এই বক্তব্যকে এনসিপিআই নেতা খলিলুর রহমান এবং আবু তাহের খান চৌধুরী কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বিজেপির তো সমস্ত কর্মকর্তারা আছে। আজকে কেউ এ বলছে, কাল কেউ বি বলছে, কাল সি বলছে, সবটাই কি এক? তো সুতরাং কে কি বলছে আমরা সেটা বলতে পারবো না। আমাদের স্পষ্ট যে চলার পথ, সেটাই আমরা বলছি। আমরা কারোর কথা বলতে চাইছি না। সেটাও কাগজ কলমে কিভাবে শরিক হলো, এখনো যদি শরিক না হয়ে থাকে অফিসিয়ালি, তাহলে সে ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে, তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। আমাদের সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন মিটিংয়ে ডাকছে দলনেতা হিসেবে, তখন সেখানেও এআইটিসির দলনেতা হিসেবে ডাকছে। তাহলে আপনারা কি বুঝছেন বুঝতেই পারছেন। এআইটিসি দলনেতা তো অভিষেক ব্যানার্জি। কাগজ কলমে ভারতবর্ষের আপনারা দেখে নেবেন, ভারতবর্ষের কাগজ কলমে এখন পর্যন্ত আমাদের এআইটিসির নেতা হিসেবে স্পিকার সম্মানীয় ওম বিড়লা মহাশয়, এআইটিসির নেতা হিসেবে, ফ্লোর নেতা হিসেবে সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ডাকছেন। তাহলে সেটাই সঠিক। এটা রাজনৈতিকভাবে আপনাদের জন্য, একজন রাজনৈতিক নেতা, আপনারা দীর্ঘদিন রাজনীতি করছেন, দীর্ঘ একটা এলাকায় রাজনীতি করেন, এই যে এআইটিসি খাতা কলমে এবং এনসিপিআই এর আপনারা রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে এনসিপিআই নেতা বলা হচ্ছে আবু তাহের খান, খলিলুর রহমানকে, এটা কি রাজনীতির একটা জটিলতা নয়? দেখুন, রাজনীতিটাই জটিলতা। আমরা যেটা চলি সবটাই জটিলতার মধ্যে দিয়েই চলি। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি রাতে বিভিন্ন খবর আসে, বিভিন্ন ধরনের খবরের মোকাবেলা করতে হয়। তো জটিলতা না থাকলে আর ভালো আর কি হবে? জটিলতা তো থাকবেই। জটিলতা কাটিয়ে ওঠার কাজটাই আমাদের, সেই কাজটাই করে চলেছি। আপনারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, প্রধানমন্ত্রী এনডিএর বৈঠক ডাকলেন, গেলেন না? প্রধানমন্ত্রী এনডিএর বৈঠক ডাকেনি তো। এনডিএর বৈঠক ডেকেছেন, এনডিএর বৈঠকে যাইনি। আমরা তো স্পষ্ট বলেছিলাম, এনডিএর নামে যদি কোনো বৈঠক ডাকে সে বৈঠকে যাব না। সেখানে যদি এনসিপিআই হিসেবে আমাদেরকে ডাকতো আমরা যেতাম, আমরা যাইনি। তারা গেছে, তাদের মত বলেছি। তো এখানে আপন আপন মতামতের তো অধিকার আছে। ভারতবর্ষে কে কিভাবে কাজ করবে, কোন সদস্য কিভাবে, সাংসদ কিভাবে চলাফেরা করবে, তার বিচরণ ক্ষেত্র কি হবে, সেটা নিজে নিজে ঠিক করে। আমরা সে কথা এখনই কেন বলবো? সে কথা ভবিষ্যৎ বলবে। আমরা কি করছি দেখে যান, চলুন আপনারা। আমরা লড়াই করছি সংসদে, সংসদের বাইরে, সেটুকু আপনাদের বলতে চাই। এনসিপিআই এনডিএর শরিক কিনা সেটা কাগজে কলমে পরিষ্কার, এবং এটাও দেখা গেছে যে পার্লামেন্টে আপনারা বক্তব্য রাখলে নামের পাশে আইটিসি যাচ্ছে। আপনারা যেখানকার সাংসদ, আপনাদের কি সেখানে কি অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে না?
দেখুন, আমরা আমাদের লড়াই করে চলেছি। আমার পিছিয়ে পড়া মানুষ মুর্শিদাবাদের আজকে 5 লক্ষ পরিবারের নাম বাদ, এই নিয়ে আমরা দুশ্চিন্তায়। আজকে যেভাবে এসআইআরের নামে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে হিয়ারিংয়ের সুযোগও ঠিকমতো দেওয়া হচ্ছে না। সবাই তো কোর্টে যেতে পারে না, সবাই গরিব মানুষ, পয়সা নেই, অনাথ মানুষ, অভাবী মানুষ। আমরা তাদের হয়ে লড়ছি। আমাদের এই সমস্ত পাটিগণিত মাথায় আসছে না। আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমার বিশেষ করে মুর্শিদাবাদের উন্নয়ন একদিকে, আর একদিকে মুর্শিদাবাদের ভাঙন, আর একদিকে মাইনরিটি কমিউনিটি, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের সমস্যা, হিন্দু ভাইদের সমস্যা। সেই সমস্যাগুলো নিয়েই আমাদের এখন ধ্যান ধারণা সবটাই। পার্টির অত গুরুত্ব এখন নেই, এখন কাজ নিয়ে আমরা মেতে আছি। আমরা আগামী দিনে কাজ করতে চাই বাংলায়, মুর্শিদাবাদে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবটাই করছি। আমরা বলিনি তো যে কোথাও মন্দির থেকে কেন মাইক খোলা হচ্ছে। মন্দির মসজিদ যেভাবে আমরা চলি সেইভাবেই চলুক। কোনোভাবেই কোনো মতেই মন্দিরের মাইকের জন্য না খোলা হয়, হিন্দু ভাইদের মসজিদ থেকে তাদের মাত্র 5-7 মিনিট আজানের সময়, আজানের সময়ও তাদেরকে বিরক্ত করা না হয়, এই অনুরোধ রাখছি। সব ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, সবাই চায় যে আমরা সরকারি যে নিয়ম বাংলায় আছে সেই নিয়ম মেনেই চলবো, গভর্নমেন্টের গাইডলাইন মেনেই চলবো। কিন্তু অযথা বেছে বেছে মুসলিম কমিউনিটিকে কোনোভাবেই অত্যাচার না হয় এবং তারা অত্যাচারের শিকার না হয়, এই আবেদন নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম। সেটাই বলেছি। উনি সহমত হয়ে বলেছেন নিশ্চয়ই দেখব যে বেছে বেছে মুসলিম সম্প্রদায়কে যেন আঘাত না করা হয়। একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গ আজকে বৈঠকে উঠে এসেছে, যে সময় সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছিল বিভিন্ন ধর্মীয় স্থল থেকে মাইক ব্যবহার না করার প্রসঙ্গে, আপনারা গত সরকারকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে তদবির করতে সুপ্রিম কোর্টে যেতে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় গত সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভির মতো আইনজীবীদের জন্য। আপনারা কোনো তদবির করেছিলেন সরকার যাতে সুপ্রিম কোর্টে যায়? আমরা পার্টিকে জানিয়েছি, ছবিটাও দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী। আপনারা পার্টিকে জানিয়েছিলেন, হ্যাঁ। তবু সরকারের উত্তর কি ছিল? এটা অনেকটা পুরনো 2020 সালের ঘটনা। হ্যাঁ 2020 তারপর থেকে 6 বছর ধরে আপনারা বিষয়টা মুখ্যমন্ত্রী মানে কতটা জানাচ্ছেন? আমরা সেই সমস্যার কথাটা বা অর্ডারের কথাটা পার্টিকে জানানো হয়েছিল। হ্যাঁ, পার্টি আমরা তারপর আর খবর নিই। আপনারাই তো সরকারে ছিলেন, হ্যাঁ। আপনাদের দল তো সরকারে ছিল। হ্যাঁ, তখন তো সরকার ছিল না তখন আর কোনো এরকম প্রবলেম হয়নি। প্রবলেম থাকলে হয়তো এই বিষয়টা উঠে আসতো আর কি, অ্যাজ ইউজুয়াল ভাবে চলছিল আর কি। কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা দেখা দিয়েছিল, যে সমস্যাগুলোকে লক্ষ্য রেখে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমরা গত পরশু এবং গতকালকে দেখা করে এই বিষয়ে কথা বলেছি। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাদের সময় দিয়েছিলেন। তিনাকেও দুটো মূল বিষয় আর কি, যে বিষয় দুটো ইলাবোরেটলি আমাদের তাহিদা বললেন আর কি, যে একটা হচ্ছে কি 27 লক্ষের মধ্যে 20 লক্ষ মানুষের ট্রাইব্যুনালে যে অ্যাপিল হতে বাদ রয়েছে তাদের নামটা যেন অ্যাপিল করতে পারে, সেই দিকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া। আর এই 27 লক্ষ মানুষই যেন বাংলার যে সরকারের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়, সেই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যে মাইকের ব্যাপারটা, দেখুন মাইকটা হিন্দু মুসলিম বলে না, মাইকটা হচ্ছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে সকলে আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কথা। কাজে সেই বিষয়টা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অবগত করিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত জায়গা থেকে মসজিদ এবং মন্দির থেকে মাইকগুলো খোলা হয়েছে আগামীতে যেন আর কোনো খোলা না হয়, সেই বিষয়টাও তিনাকে দেখার জন্য বা নির্দেশ দেওয়ার জন্য আমরা অনুরোধ রেখেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, বিষয়টা আমি দেখছি বা রেসপেক্টিভ জায়গায় আমি কথা বলবো। পাশাপাশি আরও একটা বিষয় আর কি, যে সেটা হচ্ছে যে
মুর্শিদাবাদ জেলা ভাগ হচ্ছে জঙ্গিপুর, একটা জেলা হতে যাচ্ছে। তো জঙ্গিপুরের মানুষের একটা আবেগ আছে, বা মুর্শিদাবাদ জেলার মানুষের আবেগ, যে মুর্শিদাবাদ যেন নামটা থাকে জঙ্গিপুরের ক্ষেত্রে, কাজে জঙ্গিপুরের জায়গায় যেন উত্তর মুর্শিদাবাদ নামকরণটা হয়। তারও আমরা আবেদন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি কি এটা জঙ্গিপুর এলাকাবাসী এটা আবেগ, এটাকে একটু ভেবে দেখবেন। সর্বোপরি যেটা বলার, যে আমাদের বাংলার যে সম্প্রীতি, বাংলার যে ঐক্য, এটা আমাদের গর্ব, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে এই সম্প্রীতির যে বিষয়টা তাদেরকেও সেই আমরা শিখিয়ে যেতে হবে। এই আমরা পথ নিয়ে চলছি আর কি। আপনাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ছবিটা আমরা করেছি এটা দিয়ে। আর এইটা একটু লাগবে। এটা ছবিটা দিই। হ্যাঁ, এটা ছবিটা। ছবিটা দিন। কাকে ছবিটা দেবে? এটা আমাকে দাও। একটা নাম্বার দেন, দুটো নাম্বার দেন। आज हम लोग हमारे राज्य की मुख्यमंत्री सम्मानीय शुभेंदु अधिकारी जी से हम लोग मिले, दो इशू लेकर के। एक 27 लाख जो एडजुडिकेशन में डिलीट हुआ था, उसमें 7 लाख ट्राइब्यूनल में अपील हुआ, बाकी 20 लाख अभी अपील नहीं हुआ। ये मैसेज सरकार की तरफ से मिल रहा है। तो यही बात हम लोग सरकार से अपील किया कि जो भी माध्यम है, इसी माध्यम से ये 20 लाख को ट्राइब्यूनल का अपील में जाना चाहिए। उसका व्यवस्था करने के लिए हम दोनों ने हमारे मुख्यमंत्री जी को बोला। उन्होंने जो भी एक आश्वासन दिया, थ्रू कोर्ट इसको केस करके एक टाइम बढ़ाने के लिए, एक डेडलाइन तैयार करने के लिए कोर्ट में अपील करना पड़ेगा। कोर्ट इसका नेक्स्ट ऑर्डर करेंगे। बाकी एक रहा कि मस्जिद के अंदर मंदिर से जो भी शब्द दूषण जो हो रहा था, इसमें जो भी दिक्कतें हो रही थी, उसको देखते हुए सुप्रीम कोर्ट, हाई कोर्ट जो ऑर्डर दिया है, जो डायरेक्शन दिया, उसको फॉलो अप करने के लिए हम लोग सब कोई बाध्य है। तो अभी तक जो मैसेज मिला, जो हम लोग दिल्ली में थे, दिल्ली से हम लोग डायरेक्टली कलकत्ता आए, फिर यहीं से आज ही हम लोग को 3:30 बजे निकलना पड़ेगा तो दिल्ली के लिए। तो हमने मुख्यमंत्री जी से बात की और सारा विषय को उन्होंने हम लोग अवगत कराया, वो देख रहे हैं। सिर्फ मस्जिद से माइक खुल रहा है ऐसा नहीं, कुछ मंदिर से भी माइक खुला है। लगभग जो डाटा हम लोग को एक टेंटेटिव मिला, अबाउट 3800 माइक मस्जिद से खुला है और अबाउट 1200 मंदिर से खुला है। तो ताकि आइंदा आगे ना खुले, इसके लिए तत्पर होने के लिए हम लोग मुख्यमंत्री जी को हम लोग रिक्वेस्ट रखा। साथ ही एक और दिया कि जंगीपुर जो अलग डिस्ट्रिक्ट बनेगा, उसका नामकरण उत्तर मुर्शिदाबाद हो, ये भी हम लोग उनसे रिक्वेस्ट रखा। उन्होंने सब एकदम बारीकी से सुना। उन्होंने आश्वासन दिया है कि ठीक है, टोटल मैटर को हम लोग देखेंगे। क्या सेम मैटर आपने प्रधानमंत्री जी से भी कहा और अमित शाह जी से भी कहा कि यहाँ से माइक रिलेटेड जो इशू है, जो मस्जिद पे खोला जा रहा है, क्या उनको भी अवगत कर, अपने उनसे भी बात? वो एक ही लेटर हम लोग होम मिनिस्टर, प्राइम मिनिस्टर और चीफ मिनिस्टर सबको दिया और एक ही बात हम लोग रखा। खलील जी, एक दुविधा है कि आप लोग एनडीए के बैठक में नहीं जा रहे हो, प्रधानमंत्री के बुलाने पर भी आप लोग नहीं पहुंचे, इसके बारे में क्या कहना है? देखिए, इस मैटर में हमारा जो फ्लोर लीडर सुदीप बंदोपाध्याय है, वही बात करेंगे। जी देखिए, थैंक यू। सुदीप बंदोपाध्याय या फिर जितने भी सांसद है, उनका कहना है कि वो আমাদের একটা ইস্যু আছে, ছোট্ট ইস্যু। हिंदी হিন্দি না, আমি বাংলার ব্যাপারটা। আমার একটা ছোট্ট ইস্যু, আমার একটা ছোট্ট ইস্যু অন্য ব্যাপারে বলতে চাইছি। যেমন খলিল সাহেব বলেছেন যে উত্তর মুর্শিদাবাদ জেলাটাকে দুটো ভাগ হচ্ছে, একটা মুর্শিদাবাদ, একটা উত্তর মুর্শিদাবাদ হোক। ঠিক আমারও একটা ইস্যু আছে,
সেই ইস্যুটা ওনাকে বলেছি এবং সম্মানীয় প্রধানমন্ত্রীকে গতকাল সেই ইস্যুটা নিয়ে দিয়ে এসেছি। আমার একটা নতুন রেল লাইন, সুদীর্ঘ দিনের পার্লামেন্টে 7 বছর থেকে বলে চলেছি যে আমার কৃষ্ণনগর থেকে করিমপুর, করিমপুর থেকে জলঙ্গি, ডোমকল, ইসলামপুর হয়ে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত, যেটা বাংলা বিহার শেষ স্বাধীন নবাব, সেই স্বাধীন নবাবের সেই জায়গা পর্যন্ত এই স্টেশনটাকে যেমন আধুনিকীকরণ করা হোক এবং সাথে সাথে নতুন রেল লাইন একদম বর্ডার অধ্যুষিত এলাকায় মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। উনিও বলেছেন আমি বাংলার পক্ষ থেকে যা সহযোগিতা করা করব এবং গতকাল প্রধানমন্ত্রীকে এবং বাংলার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহকে এই ইস্যুতে বলেছি এবং রেলমন্ত্রীকেও সংসদে দাঁড়িয়ে আমরা আবেদন করেছি যে আমার 100 কিলোমিটার একদম বর্ডার অধ্যুষিত এলাকা, 2টো সাব ডিভিশন, ডোমকল সাব ডিভিশন, 73 সাব ডিভিশন এবং এতে যুক্ত হবে এবং বর্ডারের অধ্যুষিত এলাকার মানুষের সার্বিক উন্নয়ন হবে। এই কাজটা করার জন্য আবেদন করেছি, নতুন রেল লাইন করার। রুট হচ্ছে কৃষ্ণনগর থেকে করিমপুর, করিমপুর থেকে জলঙ্গি, জলঙ্গি থেকে ডোমকল, ডোমকল থেকে ইসলামপুর হয়ে একদম মুর্শিদাবাদ। নতুন রেল লাইন স্থাপনের জন্য আবেদন করেছি। এটা প্রধানমন্ত্রীকেও দিয়েছি, রেলমন্ত্রীকেও দিয়েছি, আজ মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। মানে আমরা সকলের কাছে আবেদন করছি এটা নিয়ে এই নতুন রেল লাইনটা করা হোক। 7 বছর ধরে এই আবেদন আমাদের চলছে।